নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। দলে দুষ্কৃতি বাড়ছে, পরোক্ষে শিকার মালদা তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্বই বলেছে গুলিবিদ্ধ নেতার ভাই। এদিকে দক্ষিণ কলকাতায় পানীয় জলের 4টি নতুন বুস্টিং পাম্পিং স্টেশন, উপকৃত হবে 2 লাখাধিক মানুষ। 150 বছরে আইএমডি প্রতিষ্ঠা দিবসে স্মারক কয়েন, ডাক টিকিট প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাম মন্দিরের উদ্বোধনের দিনই প্রকৃত স্বাধীনতা পেয়েছে দেশ, দাবি দিল ভগবত। এদিকে 6 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার বিহারের এক যুবক। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। প্রায় বছর 30 আগের কথা। কালিয়াচক মানেই তখন দুষ্কৃতীদের রাজত্ব। দিন দুপুরে চলে গুলি বোমার লড়াই। দুষ্কৃতীদের সেই লড়াইয়ে মাঝে মধ্যে স্তব্ধ হয়ে যায় তৎকালীন 34 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। এলাকার নিয়ন্ত্রণে নিজেদের কবজায় রাখতে এইভাবে গোটা কালিয়াচককে ত্রাস ছড়িয়ে দিতে 2 দুষ্কৃতীর গোষ্ঠীর লোকজন। 2 দলের মাথায় ছিল জাকির শেখ এবং বকুল শেখ। দীর্ঘ লড়াইয়ে মৃত্যু হয়েছে জাকিরের ভাই আর ছেলের। মারা যান বকুলের এক কাকাও। নওদা যাদবপুরে বকুল আর কাশিমনগর এলাকায় জাকিরের সেই লড়াই চলছে এখনো। মকর সংক্রান্তির সকালে তার প্রমাণ পেয়েছে সালেপুর গ্রামের মোমিনপাড়ার লোকজন। এক সময় জাকির আর বকুল কংগ্রেসের ছাত্রছায়া ছিলেন। রাজ্যের ক্ষমতায় পালবদল, তারপরেই তৎকালীন মন্ত্রী সাবিত্রী মিত্রের হাত ধরে তৃণমূলে যোগ দেন বকুল। সেই সময় সাবিত্রী মিত্রের স্বামী কমল ঘোষই বকুলকে নিয়ন্ত্রণ করতেন। কমলের মৃত্যুর পরে বকুলের সঙ্গে যোগাযোগ বাড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। গত পঞ্চায়েতে নির্বাচনে ভোট লড়ার সময় সাবিনা তার বাড়িতেও যান। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকদিন আগে। এদিকে দীর্ঘ বছর কংগ্রেসের ছত্রছায়ায় থাকলেও কিছুদিন আগে জাকির শেখও তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি এর কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি সারিউল ইসলামের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন। সবাই ভেবেছিল এবার হয়তো 2 জনকেই নিয়ন্ত্রণ করবে তৃণমূলের নেতৃত্ব, কিন্তু বাস্তবে তা হয়নি। নওদা যাদবপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন বকুল শেখের নিয়ন্ত্রণে থাকলেও বকুল জাকিরের এই লড়াইয়ে তিক্ত বিরক্ত হয়ে উঠেছিল এলাকার মানুষজন। তার প্রভাব পড়ে গত পঞ্চায়েতে নির্বাচনেও। 30টি আসনে পঞ্চায়েত তৃণমূলের 14টি আসনে জয় পায়। বাকি 16টি আসনের মধ্যে কংগ্রেস 12টি আর আইএসএফ 4টি আসন জয়লাভ করে। বকুল জামানার অবসান ঘটতেই আইএসএফ এর সাথে হাত মেলায় কংগ্রেস। প্রধান হন আইএসএফ এর আবু জাহিদ আলী। উপপ্রধান করা হয় কংগ্রেসের রোজি খাতুনকে। পরে অবশ্যই আইএসএফ এর 4 সদস্যকের সঙ্গে কংগ্রেসের একাধিক সদস্যরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের নেতৃত্বের দাবি, এই পঞ্চায়েতে বর্তমান 25 জন সদস্য তাদের। বকুল জাকিরের এই দ্বারস্থের ক্ষতি হয়েছে নওদা যাদবপুর এলাকায়। ক্ষতি হয়েছে এলাকার অর্থনৈতিক, সামাজিক থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রেরও। সেই কারণে প্রশাসনের নজরেও ছিল এই এলাকা। তার সুফল ধীরে ধীরে মিলতে শুরু করে। এখন আর আগের মতো বোমা গুলির লড়াই চলতে থাকে এরকম দেখা যায় না। 12 নম্বর জাতীয় সড়কে স্তব্ধ হয় না এরই মধ্যে পুলিশ প্রশাসন যাদবপুরের মহকুমা পুলিশ আধিকারিকদের দপ্তর স্থাপন করা হয়েছে সেই এলাকায়। এতে কিছুটা হলেও ভয় পায় স্থানীয় দুষ্কৃতীরা। তারাও ধীরে ধীরে পেশা পরিবর্তন করতে শুরু করেছে। এই দিন ঘটনায় কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করেছে এলাকাবাসী। সেদিন সকালে নতুন তৈরি রাস্তার উদ্বোধন নিয়ে তৃণমূলের অঞ্চলের সভাপতি বকুল শেখ, সঙ্গে ছিলেন ছায়া সঙ্গী আতাউল হক ওরফে হাসানুল ওরফে হাসান। কে এই হাসান? একাধিক খুন, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য সামাজিক বিরোধী কাজে লিপ্ত ছিলেন তিনি। পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তিনি। বহুবার জেল খেটেছেন। তাকে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষেও দুঃসাহস হয়ে উঠেছিল। রাস্তার উদ্বোধনে গিয়ে এই দিন বকুলের সঙ্গে ঝামেলা বেঁধে এক গ্রাম পঞ্চায়েতের সদস্যর স্বামী নাসিউর শেখ
প্রথমে বিবাদ, পরে নাসিরকে সেখানে মারধরও করা হয় বলেই অভিযোগ। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জাকিরের ঘনিষ্ঠ নাসির। 10 মিনিটের মধ্যে বকুল দেবের ওপরে হামলা চালায় জাকিরের অনুগামীরা। তাদের প্রথম নিশানায় ছিল হাসান। সেই লক্ষ্যতেই তারা সফল হয়। এইভাবেই সেখানে একটি হামলার সৃষ্টি হয়। এই নিয়েই পরিস্থিতি অনেকটি বিকল্পের মাথায় পড়ে। দক্ষিণ কলকাতা ও যুক্ত সংলগ্ন এলাকায় 4টি নতুন পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন, যার ফলে উপকৃত হতে চলেছে 2 লক্ষাধিক মানুষ, এমনটাই দাবি করেছে কলকাতা পৌর নিগম। কলকাতার দক্ষিণ অংশে বিশেষ করে সংযুক্ত এলাকায় এতদিন ছিল ব্যাপক জলকষ্ট। সেখানে বিস্তীর্ণ অঞ্চলে এখনো ভরসা ভূগর্ভস্থ জল। তবে সেই ছবির বদলে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌর নিগমের বর্তমান বোর্ড। ধাপে ধাপে দক্ষিণ এবং সংযুক্ত এলাকার বিভিন্ন অংশে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর উদ্যোগ নিচ্ছে তারা। এই পরিকল্পনায় একটি ধাপ হলো সেই 4 বুস্টিং পাম্পিং স্টেশন। 97, 100, 103, 106 এই 4টি ওয়ার্ড হচ্ছে পরিশ্রুত পানি জলের বুস্টিং পাম্পিং স্টেশন। ফলে এই 4টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলকষ্ট ছিল যাদের, সেই কষ্টের শেষমেশ অবসান হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে। গড়িয়ার ঢালাই ব্রিজ এলাকায় তৈরি হচ্ছে নতুন পরিশ্রুত পানীয় জল উৎপাদন কেন্দ্র। পাশাপাশি ধাপায় ইন্দিরা গান্ধী জল প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করার কাজও শেষের মুখে। ফলে আগের তুলনায় অনেকটাই বাড়বে পরিশ্রুত পানির জলের পরিমাণ। আর সেই জল এবার পৌঁছে যাবে সমস্ত এলাকায় যেখানে জলের সংকট রয়েছে। শুধু তাই নয়, পরিশ্রুত পানীয় জল দেওয়ার সঙ্গে জলের চাপ যাতে ভালো থাকে, অর্থাৎ ভালো গতিতে যাতে জল পায় এলাকার মানুষজন, সেই দিকেও নজর রাখছে এই কেন্দ্রগুলি। এর মধ্যে 2টি বুস্টিং সেন্টারের কাজ সম্প্রতি মেয়র পরিষদ বৈঠকের অনুমোদন মিলেছে, আর তারপরে শুরু হয়েছে এই কাজ। আর বাকি 2টি তৈরির কাজ শেষের মুখে। পৌর নিগম সূত্রে খবর, 103, 106 এই 2 ওয়ার্ডের বুস্টিং পাম্পিং স্টেশনের কাজ তৈরি শেষ হয়েছে। 97, 102 ওয়ার্ডের বুস্টিং পাম্পিং স্টেশনের কাজ শুরু হচ্ছে। 106 ওয়ার্ডের কাজী নজরুল পার্ক এবং বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এই বুস্টিং স্টেশন চালু হলে বিহারী মণ্ডল রোড, পূর্বাচল মেইন রোড, নেতাজি কলোনি, লাল বাহাদুর শাস্ত্রী রোড, বিধান রোড, সুকান্ত সরণি বিস্তীর্ণ এলাকার মানুষজন উপকৃত হবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা কয়েক দশক ধরে দেশবাসীকে আবহাওয়ার খবর দিয়ে চলেছে দিল্লির মৌসুম ভবন। ভূমিকম্প, ঘূর্ণিঝড়ে দেশের মানুষকে সতর্ক করার জন্য প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করে চলেছে আবহাওয়াবিদরা। ব্রিটিশ শাসনে 1875 সালে 15ই জানুয়ারি প্রতিষ্ঠিত করা হয় মৌসুম ভবন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে 150 বছরের দীর্ঘ পথ অতিক্রম করেছে ভারতের মৌসুম ভবন IMD। বিশেষ এই দিনে উদযাপনে মঙ্গলবার ভারতের মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে আবহাওয়া দপ্তরবিদদের প্রশংসার পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আবহাওয়াবিদদের অক্লান্ত পরিশ্রম এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে মৌসুম বিভাগ আজ অনেকটাই উন্নত। 10 বছর আগে দেশের মাত্র 10 থেকে 15% মানুষ আবহাওয়ার পূর্বাভাস জানতে পারত, কিন্তু আজ দেশের প্রতিটি মানুষ আবহাওয়া কেমন থাকবে তার নিমেষের মধ্যেই জানতে পারে। মেঘ দ্রুত আপায়নের মাধ্যমে বজ্র বৃষ্টি এবং সকল ধরনের পূর্বাভাসই পেয়ে যান দেশের প্রতিটা মানুষ। এর ফলে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু ভারত নয়, চীন, নেপাল, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলিও দিল্লির মৌসুম ভবনের কাছে সাহায্য নিয়ে থাকে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে উন্নতি সেই দেশের মানুষের বিজ্ঞানের প্রতি আগ্রহের পরিচয় দেয়। গবেষণা ও আবিষ্কার নতুন ভারত উন্নয়নের একটি অংশ, আর তার অংশ হিসেবে গত 10 বছরে একাধিক ক্ষেত্রে মৌসুম ভবন আধুনিকরণ ঘটিয়েছে। এই ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানে যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্বাধীনতার আগে ভারতের অংশ ছিল পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ। মঙ্গলবারে অনুষ্ঠানে এই সমস্ত দেশের প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়। যদিও সাম্প্রতিক রাজনৈতিক টালমটালে পরিস্থিতির কারণে অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই আগে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। সরকারি
খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছে সেই দেশের কর্তারা। এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। এই দিন অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই দিনের অনুষ্ঠানে দেশকে আবহাওয়ার প্রস্তুত এবং জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মিশন মৌসুম প্রকল্প শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৌসুম ভবনে 150তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি আয়োজনও করা হয়েছে। এর সঙ্গে আবহাওয়া সংক্রান্ত স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জন্য IMD 2047 নীতিও প্রকল্প করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের দিনই যথার্থ স্বাধীনতা পেয়েছে দেশ, আর তাতেই এই প্রকৃত স্বাধীনতাকে উপলব্ধি করতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে প্রতিষ্ঠার দ্বাদশী হিসেবে পালনের ডাক দিলেন মোহন ভগবত। ব্যঙ্গচারক মনে করেন রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যম দিয়েই স্বাধীনতার আসল স্বাদ পেয়েছে দেশ। ইন্দোরের একটি অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেছেন তিনি। এই দিন শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের হাতে দেবী অহল্যা পুরস্কার তুলে দেন ভগবত। 1 বছর আগে 2024 সালে 22শে জানুয়ারি অযোধ্যার রামলাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এই ঐতিহাসিক দিনটি এবার থেকে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংগঠন। এলাহাবাদে কুম্ভ মেলার চত্বরের মতো অযোধ্যাতেও সাজসজ্জ রব। এই বিশেষ দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালনের কথা বললেন RSS প্রধান। যদিও তিথি অনুসারে 11ই জানুয়ারি ছিল রাম মন্দিরের প্রতিষ্ঠার 1 বছর। বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে কয়েকটি সংগঠন দাবি করে আসছে যে কায়দায় অযোধ্যা রাম মন্দির নির্মাণ হয়েছে, তাতে সমাজের বৈষম্যের জন্ম হয়েছে। তবে মোহন ভগবত মনে করেন রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে সমাজের কোনো বিভাজন সৃষ্টি হয়নি। অন্যদিকে এই অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ কেন্দ্র করে আন্দোলন কেন শুরু হয়েছিল সেই ইতিহাসও তুলে ধরেন মোহন ভগত। তিনি মনে করেন ভারতের আত্মাকে জাগ্রত করতেই অযোধ্যার রাম মন্দির নির্মাণের আন্দোলন শুরু হয়। এই প্রথম নয়, মাত্র কয়েকদিন আগেও রাম মন্দির এর নির্মাণের পর তৈরি হওয়া মন্দির মসজিদ বিতর্ক নিয়ে মন্তব্য করেছিল RSS প্রধান। এই বিরোধ নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বলেই তিনি জানান, প্রতিটি মসজিদ ঘিরে বিতর্ক তৈরি করার কোনো কারণই নেই। কিছু নেতা নিজেদের হিন্দুত্ব প্রমাণ দিতে অকারণে পরিস্থিতি জটিল করছে। আর এবার রাম মন্দির প্রতিষ্ঠাক হিসেবে দেশের প্রকৃত স্বাধীনতা বলে অভিহিত করলেন মোহন ভগবত। এদিকে আরজি করের কাণ্ডের উদ্ধার না হতেই 6 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার বিহারের এক যুবক। সূত্রে খবর, মেয়েটিকে লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। সেখানেই মেয়েটির মৃত্যু হয়। নাবালিকাকে ধর্ষণ এবং খুন, গ্রেপ্তার বছর 25-এর এক যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরের রামমূর্তি নগর থানার অন্তর্গত হৈশালা নগরে। জানানো গিয়েছে 6 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম অভিষেক কুমার, যার বয়স 25 বছর। বিহারের বাসিন্দা ওই যুবক বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। এরপরে ঘটনাটি কিছু লোক জানতে পেরে যায় এবং তারপরে অভিযুক্তকে ধরে মারধর করা হয়। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রামমূর্তি নগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে এবং BNS এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।